অনেকদিন যাবৎ আদিবা খেয়াল করছে তার ননদ ঠিকমতো খেতে পারে না। কখনো কখনো কোনো খাবার দেখলে তার বমি পায়। যেমন আজ সকালে যখন আদিবা তার ননদ মিতুকে নাস্তা করতে দুধ আর সিদ্ধ ডিম খেতে দিল, তখন কিছুটা খেতেই মিতুর বমি পেয়ে গেল। দৌড়ে সে বেসিনে গিয়ে বমি করতে লাগল। আবিদা তাড়াতাড়ি মিতুর কাছে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কি ব্যাপার মিতু, কি হলো? তুমি হঠাৎ এভাবে বমি করছো? মিতু তার ভাবির কথা শুনে কিছুটা ঘাবড়ে গেল। ওড়না দিয়ে কপালের ঘাম মুছে বোকা বোকা হাসি দিয়ে বলল, আর বইলো না ভাবি, কাল দেখলে বান্ধবীদের সাথে বাইরে গিয়েছিলাম, তখন বাইরের খাবার খাওয়ার জন্য মনে হয় বদহজম হয়েছে। ও আচ্ছা, নিজের খেয়াল রাখবে না? আবিদার চেহারা দেখলেই বোঝা যায় যে সে মিতুর একটা কথাও বিশ্বাস করেনি। অন্যদিকে ঘুরে বেঞ্চি কেটে রান্নাঘরে চলে গেল সে। আদিবা চলে যেতে জলদি করে মিতু দরজা আটকে দেয়। ফোন বের করে মিতু সাকিবকে কল দেয়। সাকিব ফোন ধরছে না মিতুর। মিতু টেনশনে পড়ে যায়। প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে বসে আছে সে। কিটে স্পষ্ট 2টা লাল দাগ ফুটে আছে। এর মানে সে প্রেগন্যান্ট। যা সন্দেহ করেছিল তাই হয়েছে। এদিকে সাকিবও কল ধরছে না। কি করবে মিতু বুঝতে পারছে না। বিছানার নিচে কিটটা লুকিয়ে রাখল। বিকেলে মিতু সাকিবের সাথে দেখা করতে যাওয়ার জন্য বের হতে নিলেই আবিদ এসে সামনে দাঁড়ায়। কি ব্যাপার মিতু, এই বিকেলবেলা কোথায় যাচ্ছ? সকাল থেকে না তোমার শরীর খারাপ? আসলে ভাবি হয়েছে কি, আজ আমার ফ্রেন্ড লিনাকে দেখতে আসবে, তাই তাদের বাসায় যাচ্ছি। আন্টি বারবার বলেছে যেতে, তাই। আবিদা মিতুর কথা শুনে মনে মনে বলল, জানা তোকে যেতে কে মানা করেছে? বাবা মা অ্যাক্সিডেন্ট করে মরে এক আপদ আমার স্বামীর কাঁধে দিয়ে গেছে। আমি আছি এক জ্বালায়, কিছু বলতে পারি না। আচ্ছা, সাবধানে যেও। মিতু চলে যেতেই সদর দরজা আটকে দেয় আদিবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে যে মিতুর ঘরে গিয়ে খুঁজে দেখা যাক কিছু পায় কিনা। আর তার সন্দেহ যদি সত্যি হয়, রাতে নাহিদ অফিস থেকে আসলে খুব ভালোভাবে তার কান ভাঙাতে পারবে। আদিবা মিতুর ঘরে গিয়ে সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে লাগল। সব কিছু খোঁজার পর ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল। বিছানায় বসে ভাবতে লাগলো কিছু পাচ্ছে না কেন। বিছানার কোণটা একটু উঁচু করে দেখে। বিছানা তুলে দেখে প্রেগন্যান্সির কিটটা। কিটটা দেখেই শয়তানি হাসি দিল আদিবা। পেয়েছে সে। সন্ধ্যাবেলায় নাহিদ অফিস থেকে এসেই আদিবাকে জড়িয়ে ধরে। আদিবাকে জড়িয়ে ধরে তার, তুমি জানো সারাদিন অফিসে তোমাকে কত মিস করেছি। হয়েছে জনাব, ঢং রাখো, যাও ফ্রেশ হয়ে আসো আগে। আচ্ছা যাচ্ছি। তুমি কিন্তু দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছ আদিবা। মিতু কই? আসার পরও তোর কোনো শব্দ পেলাম না আমি। দেখো তোমার বোন কই ফষ্টি নষ্টি করতে চলে গেছে। নিজের স্ত্রীর মুখে এইরূপ কুরুচিপূর্ণ কথা শুনে থমকে যায় নাহিদ। সে ভাবতেও পারেনি তার আদরের বোনের নামে তার স্ত্রীর মুখে এই সব শব্দ শুনতে হবে। সজোরে থাপ্পড় লাগিয়ে দেয় আদিবার গালে নাহিদ। নাহিদের হাতে আচমকা থাপ্পড় খেয়ে কিছু মুহূর্তের জন্য অবাকের মাত্রা ছাড়িয়ে যায় আদিবার। তার স্বামী আজ তার গায়ে হাত তুলল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে আদিবার। সে চিন্তাও করতে পারেনি নাহিদ তাকে মারবে। আমার গায়ে তুমি হাত তুললে নাহিদ? হ্যাঁ তুললাম। ছি আদিবা, তুমি এতটা নিচু মানসিকতা নিয়ে কিভাবে ঘুরো? আমার ছোট বোনটাকে নিয়ে এসব বাজে কথা বলতে তোমার একটু মুখ কাঁপলো না? তুমি খুব বড় ভুল করলে নাহিদ, আমার গায়ে হাত তুলে। আমি মিথ্যে কথা বলি না, তুমি জানো। তুমি যে আমার বোনকে একদম দেখতে পারো না, পছন্দ করো না, এটা আমি আগে আন্দাজ করেছিলাম। সেটা অনেক পরের প্রশ্ন। তোমার বোন যে অন্তঃসত্ত্বা, এটা কি তুমি জানো? একটা কলেজে পড়ুয়া মেয়ে অবিবাহিত হয়ে কিভাবে অন্তঃসত্ত্বা হয়? এবার নাহিদ প্রচুর রেগে গেল। রাগের মাথায় আরেকবার থাপ্পড় লাগালো আদিবার গালে। ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে আবিদাকে। আবিদা অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে নাহিদের আচরণ দেখে। নিজের চোখের সামনে ঘটা কাহিনী বিশ্বাস হচ্ছে না তার। নিচ থেকে উঠে শাড়ির আঁচল থেকে প্রেগন্যান্সির কিটটা খুলে নাহিদের হাতে দেয়। দেখো, এটা তুমি ভুলেও ভেবো না এটা আমার। আমি প্রেগনেন্ট না। এটা তোমার বোনের ঘরে বিছানা নিচ থেকে পেয়েছি আমি। এবার নিজের চোখে দেখো। এই বলে আদিবা নিজের রুমে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দেয়। নাহিদ বাধা দিতে গিয়েও দিতে পারল না। হাতে রাখা কিটটার দিকেই তার দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে। বাবা মার মৃত্যুর পর থেকে সে নিজের হাতে বোনকে লালন পালন করত। কখনো কোনো কিছুর কমতি রাখেনি সে। তার বিশ্বাস নিয়ে কিভাবে মিতু এমনটা করতে পারল? আজ মিতুর প্রতি বিশ্বাস থেকে সে নিজের স্ত্রীকে অবিশ্বাস করে তার গায়ে হাত অব্দি তুলল। ছেলেদের নাকি কাঁদতে নেই। নাহিদের চোখের কোণে পানি চলে আসছে। কোনোরকম হাত দিয়ে সে চোখের পানি মুছে ফেলল। উঠে রুমের দরজায় টোকা দিতে লাগল সে। মিতুকে যতই আদিবা অপছন্দ করুক না কেন, নাহিদকে সে প্রচুর ভালোবাসে। সে ভালোবাসা থেকে যখন দেখত স্ত্রী থেকে বোনের প্রতি মায়া বিশ্বাস বেশি, তখন থেকে মিতুর প্রতি হিংসা জন্ম নিতে থাকে। দরজা খুলো আদিবা, প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি অনেক খারাপ, তাই না?
কাল সকালেই চলে যাব। এরপর নিজের ওই বোনকে নিয়ে থেকো তুমি। আজ মিতু বাসায় আসুক, এর একটা বিচার আমি করব। জান, তুমি দরজাটা একটু খুলো না। আদিবা উঠে দরজা খুলে দেয় নাহিদকে, আর তখনই কলিং বেল বেজে ওঠে। যাও দেখো এসেছে তোমার বোন কোথা থেকে। সত্যি কথা বললেই আমি খারাপ। আরে কথা তো তোমাকে শুনতে হবে যে বোনকে শিক্ষা দিতে পারো নাই তুমি, তাই এই অবস্থা। আদিবার কথায় নাহিদের মাথায় আগুন জ্বলে ওঠে। রেগে গিয়ে দরজা খুলে দেয় সে। ভাইকে দরজা খুলতে দেখে একটা মিষ্টি হাসি উপহার দেয় মিতু। নিষ্পাপ সে হাসি। টেনে মিতুকে ঘরের ভেতরে এনে দরজা আটকে দেয় নাহিদ। হঠাৎ ভাইকে এভাবে রেগে যেতে দেখে অবাক হয় মিতু। দরজা আটকে দিয়ে মিতুর সামনে এসে দাঁড়ায় সে। কোথায় গিয়েছিলি তুই? কার সাথে ছিলি এতক্ষণ? ভাইকে হঠাৎ এই প্রশ্ন করতে দেখে হকচকিয়ে যায় মিতু। ভাই কখনো তাকে এইসব প্রশ্ন করেনি। ভয়ে ঘামতে থাকে মিতু। কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। সব গুলিয়ে যাচ্ছে তার। ভাই আসলে আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। তুতলিয়ে তুতলিয়ে জবাব দেয় মিতু। আবিদা, রুম থেকে গিয়ে লাঠিটা নিয়ে আসো জলদি। নাহিদের বলতে দেরি হলো না। আবিদাকে রুম থেকে দৌড়ে গিয়ে লাঠি আনতে দেরি হয় না। সে খুব খুশি আজকে মিতুর এই অবস্থা দেখে। লাঠি হাতে পেতেই মিতুকে মারা শুরু করে নাহিদ। মিতু কিছুই বুঝে উঠতে পারছে না যে তার ভাই তাকে হঠাৎ এভাবে কেন মারছে। ব্যথায় কুকরিয়ে উঠছে মিতু আর কাঁদছে। ভাইয়া আমাকে মেরো না, আমি ব্যথা পাচ্ছি। কি করেছি আমি? আমাকে এভাবে কেন মারছো? ভাবি তুমি ভাইয়াকে থামাও, কিছু বলো। করুণ স্বরে কাঁদতে কাঁদতে আবিদাকে বলে মিতু। মিতুর করুণ আকুতি আবিদার মন গলাতে পারেনি। লজ্জা করে না তোমার? বাহিরে নষ্টামি করে কারনাকার বাচ্চা পেটে ধরে এখন ন্যাকামি করে বলতে যে আমি কি করেছি? ছি ছি, এইটুকু মেয়ে এই বয়সে এসব কাজ? ভাবো নাই আমরা সমাজে কিভাবে মুখ দেখাবো? তোমার ভাই তোমাকে কত ভালোবাসতো, কত বিশ্বাস করত। ভাবির মুখে এই কথা শুনে চুপ করে যায় মিতু। লজ্জায় মাথা নিচু করে ফেলে। নিজের হয়ে কিছু বলার চেষ্টা করে না। নাহিদ ক্লান্ত হয়ে লাঠি ফ্লোরে ফেলে দিয়ে সোফায় বসে পড়ে। মিতু নিজের রুমে চলে যায় কাঁদতে কাঁদতে। আমার বাড়িতে কোনো বাজে মেয়ের জায়গা নেই। তুই আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। ভাবতেই লজ্জা লাগে আমার। আমার বোনই কাজ করেছে। ছি, তোর জন্য আমি তোর ভাবিকে মেরেছি, আর তুই আমার সম্মান রাখলি না। মিতুকে রুমে আটকে দেয় আবিদা। বাইরে থেকে দরজা আটকে দিতে নাহিদের কাছে বসে পড়ে। দেখো নাহিদ, এইসব বাহিরের কেউ জানাজানি হলে আমাদের সম্মান নষ্ট হবে। তোমার বোন তোমার কথা, তোমার সম্মানের কথা ভাবে নাই। তুমি কেন তার কথা ভেবে সময় নষ্ট করবা? আগে নিজের কথা ভাবো। শোনো, এক কাজ করি আমরা, মিতুর খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিব। বাচ্চাটাও মরে যাবে আর কেউ বুঝবেও না। মিতু বেঁচে থাকলেও তুমি ওকে কোথাও বিয়ে দিতে পারবে না। মানুষের নানান নোংরা কথা শুনতে হবে তোমার। ও মারা গেলে আমরা বলবো রেজাল্ট খারাপ হওয়ায় সুইসাইড করেছে। এসব কি বলছো তুমি? আদিবা ও আমার আপন বোন। স্ত্রীর বুদ্ধিতে অবাক হয়ে জিজ্ঞেস করে নাহিদ। সে যখন তোমার কথা ভাবে নাই, তুমি কেন ভাববে? আদিবা শেষমেশ নাহিদকে নিজের কথার জালে রাজি করিয়ে ফেলে। মিতু সাকিবকে মেসেজ দিয়ে জানিয়ে দিল তার ভাই সবই জেনে গেছে আর তাকে খুব মেরেছে। এখন যদি সাকিব না আসে তাহলে মিতু আত্মহত্যা করবে। রাত 11টা বাজে। আদিবা খাবার রান্না করে মিতুর খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়। খুব ভালো ব্যবহার করে মিতুকে বুঝিয়ে শুনিয়ে নিজের কথা দ্বারা খাবার টেবিলে নিয়ে আসে। যা হয়েছে ভুলে যাও। তোমার ভাই রেগেছিল, সাথে আমিও। আমাদের ক্ষমা করে দাও, রাগ করো না, খাবার খেয়ে নাও। ভাবির কথা শুনে ভাবিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে মিতু। মিতু ভাবে তার ভাবি কত ভালো। আমাকে ক্ষমা করে দাও ভাবি। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি অনেক ভালো ভাবি। আমার জন্য ভাইয়ের কাছে তুমি শুধু শুধু মার খেয়েছ। আমি ক্ষমার অযোগ্য। আমাকে ক্ষমা করে দাও ভাবি। মিতুর কথা শুনে আদিবার মনে মায়া জেগে ওঠে। আদিবার মনের মধ্যে মিতুর জন্য মায়া জেগে উঠল। মেয়েটা সত্যিই তাকে ভালোবাসে। কলিং বেল বেজে ওঠায় আদিবা গিয়ে দরজা খুলে দেখে তার আদরের ছোট ভাই সাকিব এসেছে। অসময়ে সাকিবকে দেখে অবাক হয়ে যায় আদিবা। এই অসময়ে আমার বাড়িতে তুই সাকিব? সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু আমার দরকারি কথা আছে আপু। ভেতরে চল, দুলাভাইকে আসতে বল। ভাইকে নিয়ে ভেতরে আসে আদিবা। নাহিদকেও ডেকে আনে। আদিবা চিন্তায় পড়ে যায় কি এমন হলো যে কথা বলতে এত রাতে সাকিব বাসে এলো। কি ব্যাপার শালাবাবু, এত রাতে তুমি? দুলাভাই, আপা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। মিতুর কোনো দোষ নেই। আমি মিতুকে খুব ভালোবাসি আপা। মিতু আমাকে পাত্তা দিত না। আমি তোমার ভাই দেখে যদি তুমি কষ্ট পাও, রাগ করো, এটা জেনে তোমার ভাইয়ের সাথে সে সম্পর্কে গেছে। কিন্তু মিতু আমাকে মানা করে দেয়। সেদিন তুমি আর দুলাভাই বাসায় ছিল না। আমি রাগের মাথায় সেদিন মিতুর ইচ্ছের বিরুদ্ধে তার সাথে খুব অন্যায় করি। আর কিছু বলতে পারে না সাকিব। তার আগেই আদিবা তার ভাইকে থাপ্পড় মারে।
সে ভাবতেই পারছে না তার ভাই এত অন্যায় করেছে। নাহিদও চুপ হয়ে গেছে। বিনা অপরাধে সে তার বোনের গায়ে হাত তুলল, স্ত্রীর সাথে মিলে বোনকে হত্যা করার পরিকল্পনাও করল। আদিবা সোজা মিতুর পা ধরে বসে পড়ল। আমাকে ক্ষমা করে দাও বোন, আমি তোমাকে কত ভুল বুঝেছি। আমার ভাইয়ের অন্যায় আর দোষ দিয়েছি তোমাকে। আমার জন্য তোমার মনে এত ভালোবাসা, অথচ আমি কি করলাম এটা? আমি তোমাকে হত্যা করতে চাইলাম, আমার মতো পাপী দুনিয়াতে নাই। সাকিব আর মিতু অবাক হয়ে গেল আদিবার কথা শুনে। মিতুকে মারতে চেয়েছিল সে। মিতু আদিবাকে টেনে উপরে তুলল। তুমি বড় ভাবি, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পাপী বানিও না। যা আমার ভাগ্যে ছিল তাই হয়েছে, নিজেদের দোষ দিয়ে কি হবে? আমাকে ক্ষমা করে দে বোন। না ভাই, এভাবে বলো না। আমি তোমার ছোট বোন, তোমার অধিকার আছে আমাকে শাসন করার। আমরা কালকেই তোমার আর সাকিবের বিয়ে দিব বাসায় কথা বলে। আগে জেনে নাও মিতুর মত কি। আমি চাই না আমার বোনের সাথে আমরা আর কোনো অন্যায় করি। ভাইয়া, তোমরা যা ভালো বুঝো তাই করবে, আমার আপত্তি নেই। যাক, যার শেষ ভালো তো সব ভালো। চলো আমরা আজকে বাইরে খেতে যাব, বাড়ির খাবার তো খাওয়া যাবে না। মানুষ বলতেই ভুল হয়, তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সে বিষয়ে সব কিছু ভালোভাবে জেনে নেওয়ার অনুরোধ রইল। না হলে ভুল করে হলেও অন্যায় হয়ে যাবে। পরিবারের সবাইকে বিশ্বাস করতে শিখুন। সকালবেলা নাস্তা নিয়ে ননদের শাশুড়িকে দেওয়ার জন্য ওই ঘরের দিকে পা বাড়াতেই মিতু বাইরে থেকে শুনতে পেল ওর ননদ তার মাকে বলছে, তোমার ছেলে তার বউকে যে শাড়িটা দিয়েছে সে শাড়িটার দাম তোমার জন্য কেনা শাড়িটার থেকে অনেক বেশি। মাত্র 1 বছরেরও ছেলে বিয়ে দিয়েছ, এর মধ্যে বউয়ের পাল্লা ভারী হয়ে উঠেছে। এখন থেকে লাগাম না দিলে একটা সময় ছেলে বৌমা দুজনকে হাতছাড়া হয়ে যাবে। মিতু বাইরে থেকে মায়ের উত্তর শোনার অপেক্ষা করছিল, কিন্তু মা তেমন কিছু বললেন না, শুধু একটা জোরে শ্বাস নিলেন। হতাশ হল মেয়ে অনেকটা। সে ভেবেছিল হয়তো শাশুড়ি মা এটার কোনো একটা প্রতিবাদ করবেন, কিন্তু পরের মা পরেরই মা হয়। সে কখনো পরের বাড়ির মেয়ের দরদ বুঝে না। নিজের মনকে শান্ত করে মিতু বাইরে থেকে মাকে ডাকল, আম্মু আমি আসবো। মিতু ঘরে আসতেই ওর ননদ একটু পাশ ফিরে বসল, যেন এই ঘরে মিতুর আসাটা তখন উচিত হয়নি। মিতু তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে মাকে সালাম করল। তারপর ননদকে সালাম করার জন্য হাত বাড়াতেই ও ননদ বলল, থাক থাক, আমায় সালাম করতে হবে না। এমনিতেও তুমি আর আমি খুব একটা ছোট বড় নই, আর তাছাড়া আমি ততটাও বুড়ি হয়ে যায়নি যে সালাম করে আমার বয়সটা জানিয়ে দিতে হবে। মিতু বিয়ের আগে থেকে জানত ওর বরের একটা 7-8 বছরের বড় দিদিও আছে। মিতু আর নিহার প্রেমের বিয়ে। দুবাড়ি থেকে যদিও বিয়েটা দেয়া হয়েছিল, কিন্তু মিতুকে ভাইয়ের বউ হিসেবে ততটাও পছন্দ ছিল না ননদের। কারণ ভার্সিটিতে চাকরি করা বউ যে ওর নাক কেটে দিতে পারে, এটাই ভয় ছিল মিতুর ননদের। যতই হোক, জিয়ার থেকে মিতু অনেক বেশি পড়াশোনা করেছে। বিয়ের পর 1 বছরও হয়নি। মিতু প্রথম থেকে আর্জি জানিয়েছিল এ বছর ও বাপের বাড়িতে ঈদের সময় কাটাতে চায়, কিন্তু শাশুড়ি মায়ের অমত ছিল, তাই আর যাওয়া হয়নি। এবছর নাকি ওর ননদ ঈদের কদিন ওর বাপের বাড়ি আসতে চেয়েছে। মা একা হাতে সবটা সামলাতে পারবে না, তাই মিতুর আর যাওয়া হলো না। বাপের বাড়ি এসে ননদের ছেলে মেয়েদের নিয়ে ঘুরে ঘুরে ঈদের মেলা দেখেছে। আর রান্নাঘরে মিতু আর ওর শাশুড়ি আয়োজন করেছে খাবারের, কারণ ননদ আর ওর ছেলেদের আবদার সব হাতে হাতে তুলে দিতে হবে। শ্বশুর বাড়ি বলে কথা, এখানে সবার মন জয় করে চলতে না পারলে তার কোনো রক্ষে নেই। সবকিছু চিন্তা করে নিজের মনের ইচ্ছাকে বিসর্জন দিয়ে মিতু শ্বশুরবাড়ির জন্য প্রাণপণ খাটতে শুরু করে। কিন্তু এত কিছু করেও যেন মিতু তার ননদের কাছ থেকে কিছুতেই মন পায় না। প্লেটটা নামিয়ে রেখে মিতু তার শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলে ওঠে, আজ বাসায় কি কি রান্না হবে সেটা তো বললেন না। রান্নাগুলো সারার পর তো আমাকে অফিসের জন্য বের হতে হবে, তাই যদি জানিয়ে দিতেন খুব ভালো হতো। মিতুর শাশুড়িমা আমিনা বেগম মৃদু হেসে বৌমার দিকে তাকালেন আর বললেন, অত ব্যস্ত হইও না, দুজনে মিলে করে নেবক্ষণ, চাপ নেই। মিতু রুম থেকে বের হয়ে গেল। ননদের শাশুড়ি আবার নিজেদের মতো করে গল্পে মশগুল হয়ে পড়লেন। সন্ধ্যায় মিতুর বর ওকে নিয়ে বেড়াতে যেতে চাইলে ওর ননদ বলে ওঠে, মিতু আজ মার আমাদের সাথেই থাকুক, আর তাছাড়া তুই তো কোথাও চলেও যাচ্ছিস না, তোর সাথে পরে কখনো বেরোবে। মিতুর বর জেদ করলেও মিতু চোখ ইশারা দিয়ে জানায় চলে যেতে। অগত্যা সেদিন দুজনকে আলাদা ঘুরতে হয়। ননদ কিছুতে তার ভাইয়ের সাথে তার বউকে একসাথে ঘোরা বা খেতে বসা পছন্দ করছে না। জানি না কেন ননদের এতটা হিংসুরে হয়, কিছুতে ভাইয়ের বউকে একসাথে দেখে সহ্য করতে পারে না, অথচ নিজের বরের সঙ্গে কেমন চিপকে চিপকে থাকে। ননদ বাড়িতে থাকার সময় খুবই অস্বস্তিতে কাটল দুজনের, তবুও মিতু মুখে কিছু বলল না। পরের দিন অফিসে বেরোনোর আগে মিতুর শাশুড়িমাকে নাস্তা দিতে গিয়ে বাইরে থেকে শুনল তার ননদ শাশুড়িমাকে আবারও বলছে, বুঝি না কেন তোমার বৌমা কি তোমাকে জাদু করেছে? তাকে তুমি কোনো কথাই শোনাও না? এতদিন ধরে বোঝাচ্ছি এটা ভালো না, তবু তুমি কেন চুপচাপ সেরে দাও? এটা আমার মাথায় ঢোকে না। মিতু এরকম একটা কথা শুনবে ভাবতেই পারেনি, অথচ বাড়ির সকলের জন্য বেশ দাম দিয়ে জামা কাপড় কেনা থেকে শুরু করে ননদের জন্য বেশ ভালো উপহার দিয়েছিল মিতু নিজে।
মিতু ননদের শাড়িটাও তার মতোই দামি ছিল। আগের দিনেও এই শাড়ির দাম নিয়ে ননদ মায়ের কানে উল্টাপাল্টা কথা বলেছে। সেদিনও মা চুপ ছিল, আজও একইভাবে মা চুপ করে আছে। মাথা নিচু করে ঘরে প্রবেশ করার পর মিতু মায়ের মুখের দিকে মলিনভাবে তাকিয়ে রইল। তারপর ভাবতে শুরু করল, শাশুড়িমা কেন কিছু বললেন না? মা তো নিজেও জানে শাড়ি দুটো একই শপিং মল থেকে একই দিনে কেনা। দুটো শাড়ি খুব ভালো, শুধু রং দুটো একটু আলাদা, দামের পার্থক্য খুব একটা বেশিও নয়। শাশুড়িমা তো সবটাই জানতেন, তাহলে একটা জবাব কি উনি দিতে পারতেন না? নাকি সত্যি শাশুড়ি মায়েরা এমন হন? খুব হতাশ লাগছিল মিতুর। ও বুঝে উঠতে পারে না সারাটা জীবন ও কিভাবে এ বাড়িতে কাটাবে। দিনের পর দিন যদি এভাবেই উনি বৌমার দোষ শুনতে থাকেন, তাহলে একটা সময় উনি নিজেও শুধু দোষটাই দেখতে পাবেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে যাচ্ছিল মিতু। হঠাৎ শাশুড়ি মা হাত দুটো ধরে বৌমার মাথায় হাত বুলিয়ে বললেন, শোন, তুই আমার কাছে কতটা দামি সেটা আমার ছেলে একটা বছরে বুঝিয়ে দিয়েছে। নিজের মেয়ের সামনে নিজের হাত থেকে বালাজোড়া খুলে বৌমাকে পরিয়ে দিয়ে উনি বললেন, এটা তোর প্রতি আমার ভরসা রাখার উপহার। জিয়া তোকে এত খারাপ কথা বলল, তবু তুই চুপ করে থাকলে। আমার ছেলেও যদি কখনো তোর জন্য আমার কাছে খারাপ কিছু বলে, তবু আমার বিশ্বাস হবে না, কারণ আমি তোকে যতটা চিনেছি ততটা আমার ছেলে মেয়েকে আমি চিনতে পারিনি। তুই একটা খাঁটি হিরে, তোর মতো মেয়ে পাও প্রত্যেকটি শাশুড়ি মায়ের সৌভাগ্য। যা তো জিয়ার জন্য ফ্রিজ থেকে কিছু মিষ্টি নিয়ে আয়। মিতু আশ্বস্ত হয়ে বাইরে বেরিয়ে গেল। চলো যেতে ওর ননদ বলল, অত দামি বালাজোড়া তুমি দিয়ে দিলে? ও কি তোমার কাছে আমার জায়গা দখল করে ফেলল? মিতুর শাশুড়ি মৃদু হেসে বলল, আমি সঠিক হাতে সঠিক জিনিস তুলে দিলাম। ভাগ্যিস ও তো জায়গাটা দখল করতে পারেনি, না হলে তো কবেই তোর শাশুড়ির মতন আমারও ঠিকানা হতো বৃদ্ধাশ্রমে। আমার দেওয়া মধুতে তো তোর খুব একটা কাজ হয়নি। আজ মিষ্টি মেয়েটার হাতে একটু মিষ্টি মুখ করে দেখ, তুইও যদি ওর মতো একটু হতে পারিস। আর একটা কথা, এই শাড়িটা মেঘনার শাড়ির থেকেও দামি। রোজ তুই শাড়ির দাম তুলে আমাকে খোটা দিস, কিন্তু তোকে আমি কোনো উত্তর দেই না। আজকে মনে হলো তোকে উত্তর দেওয়ার প্রয়োজন আছে। তুই যদি আমার নিজের মেয়ে না হতিস, তাহলে হয়তো উত্তরটা তোর গালেই পড়ত। আমার ব্যর্থতা, আমি তোর মনের চোখটা তৈরি করতে পারিনি, তাই হয়তো তোর চোখে পড়েনি এর মূল্যটা। এবারও মিতু মিষ্টি নিয়ে ঘরে আসার সময় বাইরে থেকে সব শুনে ফেলল শাশুড়ি মায়ের কথাগুলো। আর ওর মনে হলো হয়তো জীবনে একজন সেরা অভিভাবক পেয়েছে সে। এজন্য আমি আপনাকে এত ভালোবাসি। আমি জানি আপনি নিরপেক্ষ কথা বলতে জানেন। আপনি আমার হয়ে কথা বলেছেন, সেটার থেকে বড় বিষয় আপনি সত্যের হয়ে কথা বলছেন। তারপর মিতুর ননদ মিতুকে বলল, সত্যি হয়তো তোমাদের সম্পর্কটাই সঠিক, আর আমরা যে সম্পর্কগুলো তৈরি করার চেষ্টা করি, একে অপরকে নিয়ে মিথ্যা কথা বলে সম্পর্কের গোড়া বিষ ঢেলে দেই, সেটা হয়তো ভুল। পৃথিবীতে তোমাদের মতো মানুষেরা যতদিন বেঁচে থাকবে, ততদিন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে উঠবে। আমিনা বেগম নিজের মেয়ের দিকে তাকিয়ে বললেন, পারলে তুই তো শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আয়। আমি জানি বৃদ্ধ বয়সে ছেলে মেয়েদের ছেড়ে থাকতে কতটা কষ্ট হয়। উনি এত বছর ধরে অনেক কষ্ট পেয়েছেন, আর তাকে কষ্ট দিস না তুই। যেদিন তোর শাশুড়ি মাকে নিজের পাশে এনে রাখবি, সেদিনে আমার তোকে মানুষ করা সার্থক হবে। আর আমি মনে মনে ভাববো, হয়তো আমি একটু হলেও তোকে সুশিক্ষা দিতে পেরেছি। জিয়া চোখের জল মুছে মাকে সান্ত্বনা দিয়ে বলল, হ্যাঁ মা, আমি আজই বাসায় গিয়ে তোমার জামাইকে বলবো তার মাকে ফিরিয়ে আনতে। কারণ যে বাড়িতে বড়দের ছায়া থাকে না, সে বাড়িটা বাড়ি হয়ে ওঠে না। আজ তোমরা আমার শিক্ষা দিয়ে দিলে, সে শিক্ষা হয়তো জীবনের সেরা শিক্ষা। এভাবে প্রতিটা ঘরে শাশুড়ি মায়ের সাথে বৌমাদের সম্পর্ক গড়ে উঠুক, সংসার সেজে উঠুক সৌভাগ্যের চাবিকাঠি হয়ে, আর মিতুর মতো মেয়েরা গর্ব করুক তাদের শাশুড়ি মায়েদের নিয়ে। মাইমুনে বিছানা ঝাড়া দিতে গিয়ে স্বামীর বালিশের নিচে একটা তাবিজ পেল। তাবিজ হাতে নিয়ে চিন্তায় পড়ে গেল, এটা কোথা থেকে এলো? আমি রেখেছি বলে মনে হয় না। রিয়াদ বাথরুম থেকে গোসল সেরে বের হয়ে দেখে, কি দেখছো? হাতে কি তোমার? কিছু না, তুমি আসো, আমি খাবার বেড়ে দেই। কান্তা আপা মিতাত খেয়েছে? বলতে পারি না। বলতে পারো না মানে? আপা শ্বশুরবাড়ি থেকে মাসে একবার বেড়াতে আসে, তোমার এত উদাসীনতা কেন তার প্রতি? আমি আগেও খেয়াল করেছি আপার উপর তোমার কেমন তীক্ষ্ণ নজর। কিছু বললে, কিছু দিলে তুমি সন্দেহ করো। পুরো কথা না শুনে ছাগলের বাচ্চার মতো ম্যামে করা কি তোমার স্বভাবে পরিণত হয়েছে? সবাইকে জিজ্ঞেস করেছিলাম খাবে কিনা, তারা নাকচ করে দিয়েছে। আমি এখন খাবার তুলে বাচ্চাদের মতো খাইয়ে দিয়ে আসবো? আমার বোন আসলে কাজে যত অনীহা তোমার, নিজের বোন এলে তো কোলে তুলে খাইয়ে দাও। এখন আমার বোনের সাথে তোমার বোনের তুলনা দিচ্ছ? অবশ্য তোমার থেকে এছাড়া কি আর আশা করা যায়? বোনের আঁচলের তলে যে ভাই লুকিয়ে থাকে, সে ভাই আর কি করতে পারে? মুখ সামলে কথা বলো। আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আপা আমাদেরকে বড় করেছে, তার প্রতি আলাদা শ্রদ্ধা কাজ করে আমাদের। তাকে নিয়ে কোনো বাজে কথা আমি সহ্য করব না। যেদিন দেখতে গিয়েছিলে, সেদিন তোমার বোনের বকবকানি শুনে আমার বোঝা উচিত ছিল তার ভাই বোন তার লেজ ধরে ঘুরে ফিরে। যে সংসারে ভাইয়ের বউ থাকা সত্ত্বেও বড় ননদ এসে পাকনামি করে, আমার বোঝা উচিত ছিল সে সংসারে আজ যাই হোক উন্নতি হতে পারে না। আমার বোনটা মাসে একবার আসে, তাতেও তোমার এত সমস্যা? তোমার বাপের বাড়ির মানুষ যে ঘন ঘন আসা যাওয়া করে, তখন কি আমি কিছু বলি? আমার বাপের বাড়ির মানুষ এসে মাসে 30 দিন এখানে পড়ে থাকে না, তাদের নিজস্ব বাসা আছে, সংসার আছে। তোমার বোন মাসে 5 দিন শ্বশুরবাড়িতে বেড়াতে যায়, আর তুমি বলো এখানে বেড়াতে আসে।
আল্লাহ দোহাই লাগে, অশান্তি করো না, আপা শুনলে কষ্ট পাবে। শান্তা কান্তা রুমে ঢুকল। কি হয়েছে রিয়াদ, এত চেঁচামেচি কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি, সকাল সকাল এসব শোভা পায় না। কিছু না আপা, আমাদের মধ্যে টুকটাক কথা হচ্ছিল। স্বামী স্ত্রীর কথা 4 দেয়ালের মধ্যে আবদ্ধ থাকা চায়। এভাবে কথা বলিস যাতে ঘরের আসবাবপত্র বুঝতে না পারে তোরা কথা বলছিস, কিন্তু তোদের কথা শুনে মনে হচ্ছে 2 দালানের মানুষের কানে যাচ্ছে। তারা এইভাবে কথা বলে আপা। ভাইয়া বাসায় আসতে দেরি, ভাবির প্যান পানানি শুরু হতে দেরি, আমার বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আল্লাহ 24টা ঘন্টা ঝগড়া করে। মাইমুনা অবাক হয়ে ছোট ননদের দিকে তাকালো। কত বড় মিথ্যে কথা একদমই বলে দিল। শান্তা মাইমুনাকে উদ্দেশ্য করে বলল, ক্ষুধা লেগেছে, সকালের খাবার কি পাবো? এই বাসায় তো ঠিকমতো রান্নাও হয় না দেখছি। খাবার রান্না করে ঘাপটি মেরে রুমে বসে থাকলে হবে? টেবিলে পরিবেশন করে ডেকে খাওয়াবে কে? সে শিক্ষাটা থাকতে হবে না? কোথা থেকে মেয়ে এনেছে তাও তো দেখতে হবে। পই পই করে মানা করেছিলাম যেখান সেখান থেকে মেয়ে তুলে এনো না। আমার কথা শোনোনি? আমার ভাই জীবনটা বরবাদ করে দিয়েছ। তোমাদের তো শিক্ষায় ভরপুর, তা তোমরা যাও না নিজে নিজে সব বেড়ে খেতে। যাত্রার হাতের খাবার খেতে তো কেউ বলেনি তোমাদের। এতই যখন সমস্যা নিজের রান্না করে খেলে পারো। আমি কারো বান্দি নই যে 24 ঘন্টা ওনের ফর্মে এসে খাটবো। দেখেছো আপা কিভাবে কথা বলে? তোমার সামনে আমাকে অপমান করছে। মাইমুনা, আপা এখানে আছে, তার সামনে জবান চালাতে সাহস কি করে হয়? তোমার হাতে কি? কিছু না। কই দেখি। বললাম না কিছু না। কান্তা জোর করে মাইমুনার হাতের মুঠ থেকে তাবিজটা কেড়ে নিল। সবার সামনে দেখিয়ে বলল, তাবিজ? তুমি আমার ভাইকে বশ করার জন্য কবিরাজ থেকে তাবিজ নিয়ে এসেছ? আমার ভাইটা এভাবেই বদলে গেছে? আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য এত বড় ঘৃণ্য পরিকল্পনা আটলে? আমার ভাইটাকে আঁচলে বেঁধেও শান্তি হলো না, এখন শেষ করে দেওয়ার চিন্তাভাবনায় আছো? আমি কিছু করিনি, এটা বালিশে নিচে পেয়েছি। আমি তাবিজের খবরও জানি না, কোথা থেকে আসলো, কে রেখেছে তার খবর আমার জানা নেই। হাতে নাতে ধরা পড়ে এখন ন্যাকা সাজা হচ্ছে না? তুমি ভাইয়ের বালিশের নিচে না রাখলে তাবিজটা হেঁটে হেঁটে এখানে এসেছে? কি মিথ্যেবাদী মেয়ের বাবা! দেখ ভাই দেখ, তোর আদরের বউয়ের কাণ্ড দেখ, তোকে মেরে ফেলার জন্য কত নিচে নামছে। সাফসে বলে দাও, এটা কিসের তাবিজ? এখানে এলো কি করে? তুমি কবিরাজ বাড়ি থেকে তাবিজ পর্যন্ত নিয়ে এসেছ? না জানি কত তেল পড়া পানি পড়া খাইয়ে আমার ভাইটাকে এমন রুগ্ন করে ফেলেছ। আমি কোনো কবিরাজ বাড়িতে যাইনি, এটা কোথা থেকে এসেছে তাও আমার জানা নেই। তুমি এতটা নিচে নেমে গেছো মাইমুনা? আমি যখন জিজ্ঞেস করেছিলাম তোমার হাতে কি, তবু তুমি আমায় দেখা এলে না, বরং হাত লুকিয়ে ফেললে। এই ছিল তোমার মনে? মাইমুনা কিছু বলার আগে রিয়াদ বের হয়ে গেল। তার পেছন পেছন শান্তাও রিয়াদ রিয়াদ বলে ডাকতে ডাকতে বের হয়ে গেল। তোমাকে আগেই সন্দেহ হয়েছিল, আমার ভাইকে মেরে তার সম্পত্তি নিয়ে পালানো মতলব করছিলে, তাই বের হলো। মুখটা ঝামটা মেরে কান্তাও চলে গেল। মাইমুনা থপ করে বসে পড়ল। মিথ্যা অপবাদে তার মাথা চরকির মতো ঘুরছে। 2 বোন একসাথে বসে মুখ চেপে হাসছে। তা দেখে মিদাত রাগী গলায় বলল, নিজের দোষ কি সুন্দর করে অনায়াসে অন্যের ঘাড়ে চাপাতে হয় তা তোমাদের দেখে শিখলাম। তুই ছোট আছিস, ছোটদের মতো থাক, আমাদের মধ্যে কথা বলতে আসিস না। কোনটা ভালো কোনটা মন্দ তোর থেকে আমরা ভালো বুঝি। তোমাদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ তা বুঝতে পারছো না। তাবিজের কাজ শুরু করার আগে ওর হাতে পড়ে গেল আপা। এখন কি করবে? কবিরাজ থেকে নতুন তাবিজ আনবে নাকি? অবশ্য তোমার চোখ বলতে হবে, তুমি কি করে বুঝে গেলে ওর হাতে তাবিজ ছিল? এই চোখ জহুরির চোখ, এত সহজে কিছু মিস হয় না। প্রথম থেকে মাইমুনার হাত লুকানো দেখে আমার সন্দেহ হচ্ছিল, তারপর ভাবলাম নির্ঘাত তাবিজ পেয়ে গেছে, আমাদেরকে যেন সন্দেহ করতে না পারে, তাই ওর ঘাড়ে চাপিয়ে দিলাম সবটা। 1 ঢিলে 2 পাখি মরল। সব তোমাদের প্ল্যান ছিল? নিজেরা তাবিজ এনে ভাইকে বশ করার চিন্তা ভাবনা করেছ, সেই তাবিজ আনার দায়ী ভাবির উপর চাপিয়ে দিলে। এত নিচে নেমে গেছো তোমরা। কান সামনে ক্যাচ ক্যাচ করিস না, যাতে এখান থেকে। মেয়েকে আমাদের ভালো লাগে না। এই মেয়েকে বিদায় করে নতুন করে রিয়াদকে বিয়ে করাবো। এ মিয়াদ রিয়াদকে হাতে রেখে দিয়েছে, ওর জন্য আমাদের সমস্যা হচ্ছে। নতুন জমিটাও রিয়াদের নামে লিখিয়ে নিল। ভাইয়ের কষ্টের টাকা দিয়ে ভাইয়ের জমি কিনেছে, সেটা তার নামে হবে, এটাই স্বাভাবিক। তোমাদের নামে কেন লিখে দিবে? আমরা বোন তাই। বাজারের দোকানটা তো দুলাভাইয়ের নামে লিখে দিতে বলেছিলাম, রিয়াদ রাজি হয়ে গিয়েছিল, কিন্তু বিপত্তি বাঁধালো ওই ড্যানিটা। ভাইয়ের একটাই দোকান, সেটা দুলাভাইকে দিয়ে দিলে সংসার চলবে কি করে? ভাবি এটা ভেবে মানা করেছে, তাদেরও তো ভবিষ্যৎ আছে। আমাদের ভবিষ্যৎ মাটি করে ওনাদের ভবিষ্যৎ গড়বে তা তো হবে না। তাই ভাইয়ের মন থেকে মাইমুনাকে উঠাতে তাবিজ করেছিলাম। কপাল, সেটাও কাল নাগিনী দেখে ফেলল। চিন্তা করিস না, কবিরাজ থেকে আরেকটা তাবিজ আনার ব্যবস্থা করছে। তোমরা ভুল কাজ করছো, এইভাবে একটা সুন্দর সংসার নষ্ট করতে পারো না। চুপ থাক, ভাবির হয়ে কথা বলা বন্ধ কর, সাবধান করে দিচ্ছি। এই খবর যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু তোর খবর আছে। বোনের চোখ পাকানো দেখে মিদাত ভয় পেয়ে যায়, তবে সে মনে মনে একটা শক্ত প্রতিজ্ঞা করে ফেলেছে। জানালার সামনে দাঁড়িয়ে উদাস মনে বাইরে তাকিয়ে আছে মাইমুনা। মিদাত চোরের মতো লুকিয়ে এসে ফিসফিস করে বলল, তোমার সাথে আমার কথা আছে ভাবি।
ও তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। অপরাধীর মতো এত আস্তে আস্তে কথা বলছো কেন? তুমিও আস্তে আস্তে কথা বলো। দুই আপু ঘুমাচ্ছে, তারা জেগে গেলে সমস্যা হবে। কেন? তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বলো। দাঁড়িয়ে কেন, বসো। বসার সময় নেই ভাবি, আমি যা বলতে এসেছিলাম তা বলে চলে যাব। তবে সাবধান, আমি যে তোমাকে সব বলছি তা কাউকে বলবে না। মিতাদ একে একে দুই বোনের কুকীর্তি বর্ণনা করল। সব শুনে মাইমুনা চোখ কপালে তুলে বলল, ওরে শয়তান মহিলা, এই ছিল ওদের মনে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমার একটু উপকার করে দিতে পারবে ভাই? ভাবি বলো। কাজটা অনেক রিস্কের, সাবধানে করতে হবে। ঠিক আছে, এদিকে আসো, আমি কানে কানে বলছি। মিতাদ এগিয়ে আসতেই মাইমুনা কিছু একটা বুঝিয়ে দিল। মিতাদ মুচকি হেসে মাথা নেড়ে চলে গেল। কিছুদিন পরের কথা। ভাইবোনদের সাথে গল্প করছিল রিয়াদ। মাইমুনা এসে রিয়াজের হাতে একটা তাবিজ